পূর্বাভাস। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও মানিকগঞ্জ ২ সিংগাইর হরিরামপুর সদর আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত। চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগের মামলায় এ পরোয়ানা জারি করা হয়েছিল। শুক্রবার ৮ সেপ্টেম্বর বহরমপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মমতাজ। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এদিন আদালতে মমতাজ বেগমের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত জানান, ৯ আগস্ট কেন তার মক্কেল মমতাজ আদালতে হাজিরা দিতে পারেননি। এরপর মমতাজের আইনজীবীর কথা শোনার পর বহরমপুর আদালতের মুখ্য বিচারক অলোকেশ দাস জামিন মঞ্জুর করেন। তবে জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী। তাদের যুক্তি, মামলার অভিযোগ গঠন হয়ে যাওয়ার পরও কিভাবে জামিন পান মমতাজ বেগম। যদিও বিচারক এই যুক্তিকে আমলে না নিয়ে পরবর্তী শুনানির দিন ২০ সেপ্টেম্বর নির্ধারণ করেন। এদিকে মামলার বাদী শক্তিশঙ্কর বাগচি জামিনের বিরোধিতা করে ১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট মামলা করবেন বলে জানিয়েছেন। মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত এদিন আদালতে সিআরপিসি ২০৫ ধারায় ভারতীয় আইন অনুযায়ী একটি আবেদন করেন। যদি আদালত আবেদনটি মঞ্জুর করেন তাহলে ভারতীয় আদালতে নিয়মিত সশরীরে হাজিরা দিতে হবে না মমতাজের। তবে আদালতের নির্দেশ থাকলে হাজিরা দিতে হবে। ২০০৮ সালে মমতাজ বেগমের বিরুদ্ধে মামলাটি করেন ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজার শক্তিশঙ্কর বাগচি। তিনি অভিযোগ করেন ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সঙ্গে তার লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০০৮ সালে পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। ওই অনুষ্ঠানে আসার জন্য তাকে দেওয়া হয়েছিল ১৪ লাখ রুপি। কিন্তু রুপি নিয়ে অনুষ্ঠানে যাননি বাংলাদেশের এই সঙ্গীত শিল্পী। এমনকি রুপিও ফেরত দেননি। রুপি ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন তিনি। এজন্য বিভিন্ন সময় হেনস্থার মুখে পড়তে হয় শিবশঙ্কর বাগচিকে। বাধ্য হয়ে বহরমপুর আদালতের দ্বারস্থ হন তিনি। এর আগেও তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডক্টরেট ডিগ্রি নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে মমতাজের বিরুদ্ধে। সেই মামলা এখনও তামিলনাড়ুর আদালতে বিচারাধীন। একাধিক কর্মসূচি নিয়ে শনিবার মাঠে থাকবে আওয়ামী লীগ। রাজপথে সতর্ক পাহারায় থাকবেন ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানী জুড়ে এমন অবস্থানের পাশাপাশি কমপক্ষে ২টি বড় সমাবেশের মাধ্যমে শোডাউন করবে দলটি। বিএনপির গণমিছিল কর্মসূচির দিন শনিবার রাজধানীতে শান্তি ও উন্নয়নের সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকালে ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে একই সময়ে মোহাম্মদপুর টাউন হলে উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ যুগান্তরকে জানান, দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি। তিনি বলেন, সমাবেশ সফলে তারা সার্বিক প্রস্তুতি শেষ করেছেন। মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নগরের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন বলেও জানান তিনি। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মোহাম্মদপুর, আদাবর ও শের-ই বাংলানগর থানা ও এর আওতাধীন ওয়ার্ডের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডো হাসান মাহমুদ। সমাবেশে সভাপতিত্ব করবেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএস আক্তার। এদিকে পাল্টাপাল্টি না বললেও বিএনপির প্রতিটি কর্মসূচির দিনই নানা কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপি কর্মসূচি ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা হতে পারে। এমন ধারণা থেকেই দলের হাইকমান্ড থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অতীতে বিএনপি নেতারা সহিংস কর্মকাণ্ড করে দেশ ও মানুষের ক্ষতি করেছে এমন অভিযোগ করে তারা বলেছেন, ভবিষ্যতে কেউ যেন আর কোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা করে জনগণের জানমালের করতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টুইটার বাংলায় পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৈঠক শেষে মোদি লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত 9 বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে এ বৈঠকটি শুরু হয়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রওনা হন তিনি। নয়াদিল্লিতে 9 ও 10 সেপ্টেম্বর জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে এ সফর। প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে কানেক্টিভিটি, তিস্তার পানি বণ্টন, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো গুরুত্ব পাবে। বৈঠকে কৃষি গবেষণা খাতে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের নাগরিকদের লেনদেন সহজীকরণে 3টি সমঝোতা স্মারক সই হবে। প্রসঙ্গত, ভারতে হতে যাওয়া এবারের জি20 সম্মেলনে বাংলাদেশ সহ 9টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত। ভারতের মধ্যে বিদ্যমান নানা সম্পর্কের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 9 এবং 10 সেপ্টেম্বর জি20 এর 2টি পৃথক অধিবেশনে ভাষণ দেবেন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বালুবাহী একটি ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এ সময় ট্রাকটি তলিয়ে গিয়ে আহত হন চালকসহ ট্রাকের 4 আরোহী। এতে ব্রিজটি ভেঙে যাওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতোমধ্যে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার 9 সেপ্টেম্বর সকালে এই দৃশ্য দেখা যায়। শুক্রবার রাত 1:45টার দিকে টাঙ্গাইল দেলদুয়ার সড়কের সহেরাতুল্লাহ সংযোগস্থলে এ ঘটনা ঘটে। তবে নৌকা দিয়া পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, শুক্রবার 8 সেপ্টেম্বর রাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। পরে দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এ সময় ট্রাকটি পানিতে পড়ে যায় ও 4 জন আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন পর্যন্ত ট্রাক উদ্ধার ও ব্রিজটি মেরামতের কাজ শুরু হয়নি। স্থানীয়দের দাবি, এ পর্যন্ত ব্রিজটি 4 বার ভেঙে পড়ল। সর্বশেষ 2017 সালের 17 জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়েছিল। গত রাতে নতুন করে ভেঙে পড়ল। ব্রিজটি সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে নির্মাণের দাবি জানান এলাকাবাসী। দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, শুক্রবার রাতে খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় 4 জন আহত হয়েছেন। টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, খবরটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। মরক্কো 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা ভূমিকম্পে প্রায় 300 জনের মৃত্যু হয়েছে। এছাড়া অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, 6.8 মাত্রার ভূমিকম্পটি মরক্কোর প্রাচীন শহর ও পর্যটন কেন্দ্র মারাকেশে আঘাত হানে। তবে এই ভূমিকম্পের প্রভাবে দেশটির রাজধানী রাবাত এবং অন্যান্য শহরও কেঁপে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত 11 তারপর এই ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস-এর অনুমান, ভূমিকম্পটি উপকেন্দ্র মরক্কোর 4র্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় 75 কিলোমিটার দূরের অ্যাটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কি রিসোর্টের কাছাকাছি। ভূমিকম্পের পর প্রাচীন ঐতিহ্যবাহী শহর মারাকেশ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এফপি জানিয়েছে, রাবাত থেকে 320 কিলোমিটার দূরের মারাকেশে অন্তত 27 জন নিহত হয়েছে। মারাকেশের বাইরেও এই ভূমিকম্পে দেশটির ওয়ারজাজেতে প্রদেশেও আরও 4 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, বিধ্বস্ত ভবনগুলো থেকে ধুলো উঠছে। প্রাণভয়ে বাড়িঘর থেকে বের আসা লোকজন ভয়ে রাস্তায় ছুটোছুটি করছে।
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে 7 জেলার ওপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে হতে পারে ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। আজ শনিবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 ও 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলো। তো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।